আজ আমরা একটা অদ্ভুত লড়াইয়ের গল্প বলবো। একদিকে আছে ২৫০ কোটি বছরের এক পর্বত, যা মানে হিমালয়েরও আগে থেকে ভারতকে দেখে আসছে। আর অন্যদিকে আছে মাত্র কয়েক পাতার একটি সরকারি সংজ্ঞা। দেখব এই অসম লড়াইয়ে কে জেতে, আর তার ফল আমাদের ঠিক কিসের ওপর গিয়ে পড়ে। বিষয়টা হল আরাভাল্লি পাহাড় নিয়ে, ভারতের প্রাচীনতম পর্বতমালা। আমাদের হাতে থাকা ২২শে ডিসেম্বর ২০২৫-এর একটি মতামতধর্মী লেখা বিশ্লেষণ করছে কিভাবে সুপ্রিম কোর্টের একটি রায় আর সরকারের একটি নতুন সংজ্ঞা এই পর্বতমালাকে বিপদের মুখে ফেলে দিয়েছে। এই আলোচনাটা শুধু কিছু পাহাড় বাঁচানোর নয়, এটা ভারতের জল, হাওয়া আর ভবিষ্যতের লড়াই। চলুন তাহলে এই লড়াইয়ের গভীরে যাওয়া যাক। বোঝার চেষ্টা করি কেন একটা আপাতদৃষ্টিতে নিরীহ আইনি সংজ্ঞা লক্ষ লক্ষ মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে। আলোচনার শুরুতেই আরাবল্লীর বয়সটা নিয়ে একটু ভাবা যাক। আমাদের হাতে থাকা লেখাটা বলছে এর বয়স নাকি ২৫০ কোটি বছরেরও বেশি। আমার তো মাথাতেই ঢুকছে না সংখ্যাটা। এটা তো শুধু পাহাড় নয়, আস্ত একটা টাইম মেশিন। টাইম মেশিনই বটে। ভূতাত্ত্বিকদের মতে এটি প্রাক ক্যাম্ব্রিয়ান যুগে তৈরি হয়েছিল, মানে যখন পৃথিবীতে জটিল প্রাণের অস্তিত্বই ছিল না। হিমালয় তো এর কাছে আজকের শিশু। কোটি কোটি বছর ধরে ক্ষয় হতে হতে এর উচ্চতা কমেছে ঠিকই, কিন্তু গুরুত্ব এক বিন্দুও কমেনি। গুজরাট থেকে দিল্লি পর্যন্ত প্রায় ৭০০ কিলোমিটার জুড়ে এর বিস্তার। এটা ভারতের ভূগোল আর ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। ইতিহাস বলতেই মনে পড়ল, শুধু কি প্রাকৃতিক গুরুত্ব, এই লেখাটা তো এর ঐতিহাসিক ভূমিকার কথাও বলছে। অবশ্যই। সিন্ধু সভ্যতার সময়ও এর আশেপাশে মানুষের বসতি ছিল, তার প্রমাণ পাওয়া যায়। এটি ছিল প্রাচীন বাণিজ্য পথের একটি অংশ। এরপর যদি মধ্যযুগে দেখি, আরাবল্লী ছিল রাজপুত রাজাদের জন্য এক প্রাকৃতিক বর্ম। কুম্ভলগড় বা রণথম্ভরের মতো বিখ্যাত দুর্গগুলো তো এই পাহাড়ের চূড়াতেই তৈরি হয়েছিল শত্রুদের আটকাতে। হুম। তাই আজকের দিনে দাঁড়িয়ে এই ঐতিহাসিক পর্বতমালাকে শুধুমাত্র নিচু পাহাড় বলে অবহেলা করাটা শুধু অজ্ঞতা নয়, বিপজ্জনকও বটে। বলতে আজকের দিনে দাঁড়িয়ে একটা পাহাড়ের বয়স কত, তাতে আমাদের কি আসে যায়? আসল প্রশ্ন হলো এটা এখন আমাদের জন্য কি করছে। মানে এটা না থাকলে দিল্লি বা হরিয়ানার জলের ঠিক কি হবে? এটাই তো আসল প্রশ্ন, আর এখানেই আরাবল্লীর আজকের দিনের প্রাসঙ্গিকতা। লেখাটি খুব স্পষ্টভাবে বলছে আরাবল্লী উত্তর ও পশ্চিম ভারতের জন্য একটি প্রাকৃতিক জীবনরেখা। প্রথমত, এটি থর মরুভূমিকে পূব দিকে এগোতে দেয় না, একটা দেয়ালের মতো দাঁড়িয়ে থাকে। দ্বিতীয়ত, এটা একটা বিশাল প্রাকৃতিক স্পঞ্জের মতো কাজ করে, বর্ষার জল ধরে রেখে, মানে মাটির নিচের জলের ভাণ্ডার বা অ্যাকুইফার রিচার্জ করে। আচ্ছা। সাহিবি ও লুনি নদীর মতো জলধারাগুলো এর জন্যে টিকে আছে। আর দিল্লির দূষণের কথা যদি বলি? তাহলে তো আরাবল্লীকে দিল্লির ফুসফুস বলা চলে। একদিকে মরুভূমির ধুলো আটকায়, অন্যদিকে সবুজ গাছপালা বাতাস পরিষ্কার রাখে। তীব্র তাপপ্রবাহ বা হিট ওয়েভের প্রভাবও অনেকটা কমিয়ে দেয়। একটা ভয়ঙ্কর তথ্য দিই, এই পর্বতমালা না থাকলে দিল্লি এনসিআরের বায়ুদূষণ এবং জলের সংকট আজকের চেয়ে কয়েক গুণ বেশি ভয়াবহ হতো। ভাবা যায়, তার মানে আমরা শুধু কিছু পাহাড়ের কথা বলছি না, আমরা এমন এক সভ্যতার সাক্ষীর কথা বলছি যা সময়ের পরীক্ষায় টিকে গেছে। এখন প্রশ্ন হলো, সেটা কি আমাদের তৈরি করা আইনের পরীক্ষার সামনে হেরে যাবে? আর এখানেই বিতর্কের শুরু। সরকার হঠাৎ করে আরাবল্লীর একটি নির্দিষ্ট একক সংজ্ঞার প্রয়োজন অনুভব করল। কিন্তু দাঁড়ান, সরকারের দিক থেকে ভাবলে একটা স্পষ্ট সংজ্ঞা না থাকলে তো যে কেউ যে কোনো কিছুকে আরাবল্লী বলে খনন বা অন্য কোনো প্রজেক্ট আটকে দেবে। এই প্রশাসনিক জট ছাড়ানোর চেষ্টা কি পুরোপুরি ভুল? আপনার প্রশ্নটা একদম ঠিক। সরকারের যুক্তিও এটাই। তারা বলছে বিভিন্ন রাজ্যে আরাবল্লীর আলাদা আলাদা ব্যাখ্যা থাকায়, মানে খনন, রিয়েল এস্টেট এবং অন্যান্য প্রকল্পের অনুমতি দিতে অসুবিধা হচ্ছিল, বিভ্রান্তি তৈরি হচ্ছিল। তাই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক একটা পরিষ্কার সংজ্ঞা তৈরি করতে চাইল, যেখানে পাহাড়ের ন্যূনতম উচ্চতা বা ঢালের মতো কিছু ভৌত মানদণ্ড থাকবে। উদ্দেশ্য ছিল আইনি স্পষ্টতা আনা। শুনতে তো যুক্তিসঙ্গত মনে হচ্ছে। তাহলে পরিবেশবিদরা বা স্থানীয় মানুষজন আপত্তি করছেন কেন? ফাঁকটা কোথায়? ফাঁকটা যুক্তির আড়ালে লুকিয়ে থাকা উদ্দেশ্যে। আমাদের হাতে থাকা লেখাটি বলছে সেন্ট্রাল এম্পাওয়ার্ড কমিটি বা সিইসি খনন নিয়ন্ত্রণের জন্য একটা স্পষ্ট সংজ্ঞার সুপারিশ করেছিল। কিন্তু মজার বিষয় হল, এই কমিটিটা তৈরি হয়েছিল পরিবেশ রক্ষার জন্য সুপ্রিম কোর্টকে সাহায্য করতে। ওহ,
অথচ তাদের সুপারিশে পরিবেশ সুরক্ষার চেয়ে খনন ব্যবস্থাপনার উপর বেশি জোর দেওয়া হলো। তার মানে যে সংস্থার সুরক্ষাকর্মী হওয়ার কথা ছিল তারা এই দরজাটা খুলে দিল। অনেকটা সেরকমই। সমস্যাটা হলো প্রকৃতি তো আর স্কেল বা ফিতে দিয়ে মাপা উচ্চতার নিয়ম মেনে চলে না। নতুন সংজ্ঞায় বলা হলো একটা নির্দিষ্ট উচ্চতার নিচেই যদি কোনো পাহাড় থাকে বা সেটা যদি মূল পর্বতমালা থেকে একটু বিচ্ছিন্ন থাকে, তবে তাকে আরাবল্লীর অংশ বলে ধরা হবে না। আচ্ছা। এটা অনেকটা বলার মতো যে কেবল ৬ ফুট লম্বা মানুষেরই ফুসফুসের প্রয়োজন আছে, বাকিদের নেই। তার মানে অনেক ছোট পাহাড়, পাথুরে জমি, জঙ্গল, যেগুলো পরিবেশের জন্য সমান গুরুত্বপূর্ণ, একদম, সেগুলো আইনি সুরক্ষার বাইরে চলে গেল। আর ঠিক এখানেই খনন ও রিয়েল এস্টেট লবির স্বার্থ লুকিয়ে আছে। লেখাটি পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে এই নতুন সংজ্ঞার ফলে বিশাল পরিমাণ জমি খনন এবং নির্মাণের জন্য খুলে যাবে, আর মানে সরকার এই বিষয়ে নীরব। তাই সমালোচকরা বলছেন এটা প্রশাসনিক সুবিধার নামে পরিবেশকে ধ্বংস করার একটা ছাড়পত্র। ঠিক। আমার একটা বিষয় খটকা লাগছে। সুপ্রিম কোর্ট তো পরিবেশ নিয়ে বরাবরই খুব সচেতন, তাহলে তারা এমন একটা সংজ্ঞা গ্রহণ করল কিভাবে যা পরিবেশের ক্ষতি করতে পারে? এর পেছনে কি এমন কোনো আইনি বাধ্যবাধকতা ছিল যা আমরা বুঝতে পারছি না? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আদালতের উদ্দেশ্য হয়তো পরিবেশের ক্ষতি করা ছিল না। আদালত কাজ করে আইন, প্রমাণ আর বিশেষজ্ঞদের রিপোর্টের উপর ভিত্তি করে। তাদের সামনে যখন একটা বৈজ্ঞানিক সংজ্ঞা পেশ করা হয় যা আইনি জট কমানোর প্রতিশ্রুতি দেয়, তখন সেটাকে গ্রহণ করা তাদের জন্য স্বাভাবিক। কিন্তু এখানেই আইনি ব্যবস্থা আর প্রকৃতির বাস্তুতন্ত্রের মধ্যে সংঘাতটা তৈরি হয়। আদালত কাগজে কলমে সিদ্ধান্ত নেয়, কিন্তু প্রকৃতি একটা আপস মে জোড়া হওয়া ব্যবস্থা হিসেবে কাজ করে। তার মানে যা আইনিভাবে স্পষ্ট তা পরিবেশগতভাবে ভয়ঙ্করও হতে পারে। এটাই কি মূল সমস্যা? একদম। এই রায় এটাই দেখিয়ে দেয় যে পরিবেশ সংক্রান্ত বিষয়ে আমাদের আইনি ব্যবস্থার সীমাবদ্ধতা কোথায়। আর খননের বিষয়ে যদি বলি, আদালত কিন্তু খনন পুরোপুরি নিষিদ্ধ করেনি। না, কিছু এলাকায় পরিবেশগত ছাড়পত্র নিয়ে খননের অনুমতি দেওয়া হয়েছে। আর এটাই সবচেয়ে উদ্বেগের, কারণ আমাদের হাতে থাকা লেখাটি মনে করিয়ে দিচ্ছে ইতিহাস সাক্ষী একবার খনন শুরু হলে ক্ষতি হয় ধীরে, নীরবে এবং স্থায়ীভাবে। সেটা ফেরানোর আর কোনো উপায় থাকে না। এই রায়ের পরেই তো দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়। সেভ আরাবল্লী স্লোগানটা আমরা সবাই শুনেছি। মানুষের ভয়টা ঠিক কোথায়? তারা ঠিক কি আশঙ্কা করছেন? মানুষের ভয়টা খুব বাস্তব। তারা মনে করছে এই নতুন সংজ্ঞা আরাবল্লীর একটা বড় অংশকে সম্পূর্ণ অরক্ষিত করে দেবে। এর ফলে অবাধে খনন চলবে, বড় বড় বিল্ডিং তৈরি হবে আর রিয়েল এস্টেটের জন্য জমি দখল হবে। আর এর সরাসরি প্রভাব পড়বে জলের যোগানের উপর। হ্যাঁ, ভূগর্ভস্থ জলস্তর আরও নিচে নেমে যাবে। আর যারা সরাসরি এই পাহাড়ের উপর নির্ভরশীল, তাদের কি হবে? ঠিক তাই। আদিবাসী ও গ্রামীণ মানুষেরা তাদের জীবিকা হারানোর ভয়ে ভীত। তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই জঙ্গল আর পাহাড় থেকেই তাদের জীবন ধারণের রসদ সংগ্রহ করে আসছে। আর পরিবেশবিদরা তো আরও বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন। তাদের মতে আরাবল্লীর সবুজ ঢাল নষ্ট হলে মরুভূমির বিস্তার বাড়বে এবং দিল্লি এনসিআরের মতো জায়গায় গরম আরও অসহনীয় হয়ে উঠবে, যাকে বলে হিট আইল্যান্ড এফেক্ট। তার মানে সেভ আরাবল্লী স্লোগানটি এখন শুধু একটি স্লোগান নয়, এটি টিকে থাকার লড়াইয়ের একটা সতর্কবার্তা। তাহলে যারা দিল্লি বা গুরুগ্রামে থাকেন, তাদের জন্য এর মানেটা কি? তাদের কি এখন থেকেই জলের বিল বা এয়ার পিউরিফায়ারের খরচ নিয়ে আরও বেশি ভাবতে হবে? নিঃসন্দেহে এই লড়াইটা কোনো দূরবর্তী পাহাড়ের নয়। এটা সরাসরি আমাদের জলের গ্লাস আর নিঃশ্বাসের বাতাসের লড়াই। কোটি কোটি বছরে তৈরি হওয়া এই প্রাকৃতিক ব্যবস্থার কোনো কৃত্রিম বিকল্প হতে পারে না। এই লেখাটি একটা গুরুত্বপূর্ণ কথা বলছে। আরাবল্লী রক্ষা করার অর্থ উন্নয়নের বিরোধিতা করা নয়, এর অর্থ দায়িত্বশীল উন্নয়নকে সমর্থন করা। তাহলে সরকারের কি করা উচিত ছিল? যদি এই সংজ্ঞাটা এতই ত্রুটিপূর্ণ হয়, তাহলে এর বিকল্প কি হতে পারত? লেখাটি কয়েকটি সুস্পষ্ট বিকল্পের কথা বলেছে। প্রথমত, সরকারের উচিত ছিল প্রশাসনিক সুবিধার চেয়ে সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়া। দ্বিতীয়ত, উচ্চতা বা ঢালের মতো যান্ত্রিক সংজ্ঞার বদলে একটা সামগ্রিক পরিবেশগত সংজ্ঞা গ্রহণ করা, যেখানে সবকিছু থাকবে। হ্যাঁ, যেখানে আরাবল্লীর পুরো ইকোসিস্টেম অর্থাৎ নিচু পাহাড়,
বনাঞ্চল জলাধার সবকিছুই সুরক্ষার আওতায় আসত। আর সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার বিষয়ে কিছু বলা হয়েছে? হ্যাঁ, এবং এটা খুব জরুরি। এমন একটা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে স্থানীয় মানুষ, পরিবেশ বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। একটা স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করলে এত বড় জনরোষ শায়দ তৈরি হতো না। আচ্ছা। আর সবশেষে যা সবচেয়ে জরুরি, নতুন সংজ্ঞা তৈরির বদলে পুরনো আইনকে কঠোরভাবে প্রয়োগ করে অবৈধ খনন বন্ধ করা। তার মানে স্বচ্ছতার অভাব আর একতরফা সিদ্ধান্তই পরিস্থিতিকে এত জটিল করে তুলেছে। একদম। লেখাটির একটি লাইন এখানে উল্লেখ করতেই হয়, প্রশাসনিক স্বচ্ছতা জনরোষ কমাতে পারত, প্রজ্ঞা সংঘাত ঠেকাতে পারত। প্রকৃতিকে বাদ দিয়ে যে উন্নয়ন, তা আসলে আত্মবিনাশ ছাড়া আর কিছুই নয়। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? আরাবল্লী বিতর্ক প্রমাণ করে যে একটা শব্দ বা একটা সংজ্ঞা কিভাবে একটা আস্ত পর্বতমালার ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। যা আইনি খাতায় দেখতে খুব পরিষ্কার, বাস্তবের মাটিতে তা মারাত্মক নিষ্ঠুর হতে পারে। এই লড়াইটা উন্নয়নের বিরুদ্ধে নয়, এই লড়াই অন্ধতার বিরুদ্ধে। আর আমাদের হাতে থাকা লেখাটির শেষ কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মনে রাখার মতো। কোটি কোটি বছর ধরে আরাবল্লী ভারতকে রক্ষা করেছে। এখন ভারতের দায়িত্ব আরাবল্লীকে রক্ষা করা। যদি আমরা আরাবল্লীকে হারাই, আমরা কেবল কিছু পাহাড় হারাব না, আমরা জল, জলবায়ুর ভারসাম্য এবং সাধারণ বুদ্ধি সবই হারাব। আরাবল্লীকে বাঁচানো কোনো বিকল্প নয়, এটি আমাদের একমাত্র দায়িত্ব। এই পুরো আলোচনাটা একটা পাহাড়ের সংজ্ঞাকে কেন্দ্র করে, কিন্তু এটা আমাদের একটা অনেক বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। জলবায়ু সংকটের এই যুগে উন্নয়নের সংজ্ঞা আসলে কি হওয়া উচিত? কখন একটি আইনি বা প্রশাসনিক সংজ্ঞা, যা স্বচ্ছতার জন্য তৈরি, আসলে ধ্বংসের হাতিয়ার হয়ে ওঠে? আর সেই সীমারেখাটা ঠিক করার অধিকার কার?